আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নবম শ্রেণীর কবর কবিতার প্রশ্নগুলো নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছো। সবাই খাতা কলম নিয়ে রেডি হও, প্রশ্নগুলোর উত্তর লিখে নেওয়ার চেষ্টা করো সবাই, বা বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কবর কবিতায় কবি জসিমউদ্দিন কি বলতে চেয়েছেন? জসিমউদ্দিনের কবর কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সাধারণ সৃষ্টি। এই কবিতায় কবি এক বৃদ্ধর কণ্ঠে তার মৃত পুত্র বউ ও পুত্রবধূর কথা স্মরণ করে একটি গভীর ও মর্মস্পর্শী চিত্র তুলে ধরেছেন। কবিতার মাধ্যমে কবি গ্রামীণ জীবনের সরলতা, পারিবারিক ভালোবাসা এবং মৃত্যুর অমোঘ সত্যকে তুলে ধরেছেন। কবর কবিতায় বৃদ্ধ বাবা তার জীবনের সমস্ত শূন্যতা, কষ্ট এবং বেদনার কথা স্মৃতিচারণ করেন। তিনি তার স্ত্রী এবং সন্তানের মৃত্যুর কথা স্মরণ করে গভীরভাবে শোক প্রকাশ করেন। কবি এই কবিতার মাধ্যমে আমাদের মনে করিয়ে দেন যে মৃত্যু জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এবং মৃত্যু আমাদের জীবনে যে গভীর শূন্যতা এবং বেদনা রেখে যায় তা অসীম। কবিতায় বাবা তার সন্তানের কবরের পাশে বসে কাঁদেন এবং তার স্ত্রীর সঙ্গে জীবনের স্মৃতিগুলো মনে করেন। কবি অত্যন্ত সংবেদনশীল এই শোক, কষ্ট এবং জীবনের অনিবার্যতাকে তুলে ধরেছেন। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর গভীর মমতা এবং গ্রামের সহজ সরল জীবনযাত্রায় কবিতার মূল উপাদান। কবর কবিতায় কবি জসিমউদ্দিন বাবার কষ্টের কথা তুলে ধরে আমাদের মনে করিয়ে দেন যে মৃত্যুর পরও ভালোবাসা অব্যাহত থাকে। এই ভালোবাসা হলো শাশ্বত এবং এটি জীবনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কবিতাটি মৃত্যুর পরবর্তী জীবনের অনিশ্চয়তা এবং জীবনের সীমাবদ্ধতাকে গভীরভাবে উপলব্ধি করায়, যা মানুষের মনে বেদনার পাশাপাশি এক ধরনের প্রশান্তিও আনে। সঠিকভাবে কবর কবিতার মূল বক্তব্য হলো মানুষের জীবনে মৃত্যু এবং ভালোবাসার গভীর সম্পর্ক এবং তা কীভাবে জীবনের ওপর প্রভাব ফেলে। কবি এই কবিতার মাধ্যমে আমাদের জীবনের গভীর সত্যগুলোকে স্মরণ করিয়ে দিয়েছেন, যা আমাদের মনে গভীরভাবে গেঁথে থাকে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কবর কবিতায় কবি জসিমউদ্দিন কী বোঝাতে চেয়েছেন? প্রথম প্রশ্ন গেল আমাদের। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি, কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি পংক্তিটি জসিমউদ্দিনের কবর কবিতার একটি অত্যন্ত মর্মস্পর্শী অংশ। এই কথার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন জীবনের অস্থায়িত্ব এবং প্রিয়জনদের হারানোর গভীর বেদনা। এখানে জড়ায় ধরেছি বলতে কবি জীবনে যাদের গভীরভাবে ভালোবেসেছেন বা যাদের প্রতি মায়া মমতা দেখিয়েছেন তাদের কথা বুঝিয়েছেন, কিন্তু সেই প্রিয়জনরা সবাই তাকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ তারা মৃত্যুবরণ করেছে। এই পংক্তি জীবনের একটি নির্মম সত্যকে তুলে ধরেছে। যে জীবন ক্ষণস্থায়ী এবং আমরা যাদের ভালোবাসি তারা একদিন আমাদের ছেড়ে চলে যায়। প্রিয়জনদের এই হারানো এবং জীবনের এই অনিবার্য বাস্তবতা কবিকে গভীরভাবে আঘাত করেছে, যা এই লাইনটি দ্বারা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। এখানে কবি বাবার বেদনা এবং শূন্যতার কথা ব্যক্ত করেছেন, যেখানে বাবা তার জীবনের সমস্ত প্রিয়জনদের হারিয়েছেন এবং এই হারানোর যন্ত্রণা কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। এটি জীবনের একটি সাধারণ কিন্তু কঠিন সত্যকে তুলে ধরে, যা আমরা যতই কাউকে ভালোবাসি বা আঁকড়ে ধরার চেষ্টা করি, মৃত্যুর করাল গ্রাস থেকে কাউকে রক্ষা করা সম্ভব নয়। তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি, কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এখানে আমি আমার মতো করে দিয়েছি, তোমরা এখান থেকে নিজেদের মতো করে উত্তরটা সাজিয়ে নিবা। 3 নম্বর প্রশ্ন আমাদের, কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়ে জীবনযাত্রার মান কেমন ছিল? কবর কবিতায় জসিমউদ্দিন যে সময়ের কথা তুলে ধরেছেন সেটি মূলত গ্রামীণ বাংলার একটি সরল, নির্ঝঞ্ঝাট এবং মাটির কাছাকাছি থাকা জীবনযাত্রার প্রতিফলন। সেই সময় জীবনযাত্রার মান ছিল অত্যন্ত সাধারণ, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছিল এবং তাদের জীবনের প্রতিটি দিক ছিল প্রাকৃতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ।
জীবনযাত্রার বৈশিষ্ট্য কেমন ছিল? তখনকার দিনের মানুষ ছিল কৃষি নির্ভর, তারা কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিল। তারা তাদের নিজস্ব জমিতে চাষাবাদ করতো এবং যা উৎপন্ন হতো তা দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করত। জীবনের বেশিরভাগ কাজই ছিল হাতে করা এবং যান্ত্রিকতার ব্যবহার ছিল খুবই সীমিত। পরিবার কেন্দ্রিক ছিল। আগের দিনের কাহিনী বলতেছে, পরিবার ছিল জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। গ্রামীণ সমাজে পরিবারগুলো ছিল বড় এবং একান্নবর্তী। সবাই একসঙ্গে বসবাস করত, কাজ করত, নিজেদের সুখ দুঃখ একে অপরের সঙ্গে ভাগ করে নিত। প্রজন্মের পর প্রজন্ম একই বাড়িতে বসবাস করত এবং পারিবারিক বন্ধন ছিল খুবই শক্তিশালী। তাহলে প্রথমটা হচ্ছে কৃষি নির্ভরতা, দ্বিতীয়টা হচ্ছে পরিবার কেন্দ্রিক জীবন। এরপরে ধর্মীয় সামাজিক বিশ্বাস। আগের দিনে মানুষ ছিল ধর্মপ্রাণ। জীবনে ধর্ম এবং সামাজিক রীতিনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত তাদের জীবনযাত্রার মান ছিল সরল। মানুষ তাদের বিশ্বাস এবং আদর্শের উপর ভিত্তি করে জীবনযাপন করত। স্বাস্থ্য ও চিকিৎসা সেবা ছিল খুবই প্রাথমিক স্তরে। প্রথাগত চিকিৎসা পদ্ধতি যেমন ভেষজ, ওঝা, কবিরাজি চিকিৎসা ব্যবহার হতো তখন। জটিল রোগের কোনো সঠিক চিকিৎসা ছিল না, মৃত্যুর হার বেশি ছিল। প্রযুক্তি ও যোগাযোগের অভাব ছিল তখন প্রযুক্তি যোগাযোগ নেই বললেই চলে, এরকম ছিল। তারপর মৃত্যু ও শোক। মৃত্যুকে জীবনের একটি স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করা হতো এবং মৃতদের প্রতি সম্মান প্রদর্শন করে শোক পালন করা ছিল সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষ শোকের মাধ্যমে তাদের প্রিয়জনদের স্মরণ করত, যা কবিতার কবর অংশে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সারসংক্ষেপে কী বোঝাচ্ছে? কবর কবিতায় যে সময়ের জীবনযাত্রার চিত্র ফুটে উঠেছে তা ছিল সরল, প্রকৃতি নির্ভর, পরিবার কেন্দ্রিক এবং প্রায় যান্ত্রিকতা বর্জিত। মানুষের জীবনযাত্রা ছিল সাদামাটা কিন্তু আন্তরিক, যেখানে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আগের দিনের মানুষের জীবনযাত্রা কেমন ছিল সেটা এখানে বলা হলো। এর পরের প্রশ্ন বলতেছে, তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোকের কথা নিজের ভাষায় লেখো। এখানে আমি আমার মতো লিখেছি, তোমরা নিজেদের মতো লিখে নিও। আমার নানার মৃত্যু আমার জীবনের একটি গভীর শোকের অধ্যায়। তিনি ছিলেন আমার কাছে একজন পথপ্রদর্শক, যিনি জীবনের প্রতিটি ধাপে আমাকে সঠিক পথে চলার পরামর্শ দিতেন। তার মৃত্যু আমাকে গভীরভাবে আঘাত করেছিল, যেন আমার জীবনের এক বড় অংশ হারিয়ে গেছে। তাই তার সেই হাসি মুখ আর স্নেহময় কথাগুলো আজও মনে পড়ে এবং তার শূন্যতা আমার হৃদয়ে একটি অমোচনীয় ক্ষত তৈরি করেছে। কবর কবিতার মতোই আমি অনুভব করি যে তার স্মৃতিগুলো যেন একটি নির্জন কবরের মতো আমার হৃদয়ে রয়ে গেছে, যা আমাকে সবসময় কষ্ট দেয়। তবে সেই কষ্টের মধ্যেও তার স্মৃতিগুলো আমাকে বেঁচে থাকার, জীবনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেয়। তাহলে কবর কবিতার শেষ যে প্রশ্নটা সেটাও আলোচনা করলাম। তোমরা এখান থেকে তোমাদের মতো করে শুনে বুঝে নিজেদের মতো লিখে নিবা। পরবর্তীতে আবারও নতুন কবিতার প্রশ্ন বা নতুন কবিতার আলোচনা নিয়ে চলে আসবো তোমাদের সামনে। এ পর্যন্ত আজকে এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।